আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের এই যে মুখের ভাষা বাংলা, প্রতিদিন যে ভাষায় আমরা কথা বলি, ভাবি, স্বপ্ন দেখি, সেই ভাষার পেছনে যে হাজার হাজার বছরের একটা লম্বা গল্প লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ সেই অসাধারণ যাত্রার একদম গোড়া থেকে খুঁজে বের করা যাক। ভাবা যায়, সারা পৃথিবীতে প্রায় ২২ কোটি ১৮ মিলিয়ন, মানে প্রায় ২৩ কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। আর জনসংখ্যার দিক থেকে দেখলে এটা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ভাষার শিকড়টা ঠিক কোথায়? কোন সুদূর অতীতের জন্ম হয়েছিল? এই উত্তরটা খুঁজতেই আমরা আজ প্রায় ৫,০০০ বছরের এক লম্বা সফরে বেরোচ্ছি। আমাদের এই সফরের একটা ছোট ম্যাপ দেখে নেওয়া যাক। আমরা মোট ৬টা ধাপে এগোবো, অনেকটা একটা ভাষা নদীকে অনুসরণ করে তার উৎসের দিকে যাওয়ার মতো। তো আমাদের দ্বিতীয় পর্ব, ভাষার শিকড়ের সন্ধানে। চলুন গল্পের শুরুটা করা যাক আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে। এমন একটা সময়ে যখন বাংলা তো দূরের কথা, আজকের ইউরোপ বা এশিয়ার বেশিরভাগ ভাষারই কোনো অস্তিত্ব ছিল না। ছিল শুধু তাদের সবার এক আদি জননী। ভাষাবিজ্ঞানীরা এই আদি ভাষাটার নাম দিয়েছেন প্রত্ন ইন্দো ইউরোপীয় বা প্রোটো ইন্ডো ইউরোপিয়ান। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই ভাষার কোনো লেখা প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আজকের বিভিন্ন ভাষাকে বিশ্লেষণ করে অনেকটা কম্পিউটারে হিসেব কষে এই ভাষাটাকে পুনর্নির্মাণ করেছেন। আর এ ভাষায় কথা বলতো কারা? ইয়ামনায়া নামে একটা জনগোষ্ঠী। তারাই পৃথিবীতে প্রথম ঘোড়াকে পোষ মানায় আর চাকা লাগানো গাড়ির ব্যবহার শুরু করে। আর এই দুটো আবিষ্কারই ছিল একটা গেম চেঞ্জার, যা তাদের ভাষা আর সংস্কৃতিকে বহু দূরে ছড়িয়ে পড়তে সাহায্য করেছিল। এখন এই স্লাইডটা সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন। হাজার হাজার বছর পরেও সেই আদি ভাষার কিছু চিহ্ন কিন্তু আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে। যেমন প্রাচীন পিটার শব্দটাই সংস্কৃতে হয়েছে পিতৃ, আর বাংলায় পিতা। মেগাস থেকে মহৎ বা মহা, দো থেকে ২, আর থ্রিয়াস থেকে ৩। কি অসাধারণ একটা সংযোগ, তাই না? পর্ব ৩, মহাযাত্রা ও বিভাজন। ইয়ামনায়া সংস্কৃতির মানুষেরা যখন তাদের আদিবাড়ি ছেড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল, তখন তাদের ওই একটাই ভাষাও বিভিন্ন দলে ভাগ হতে শুরু করল। ঠিক যেন একটা বড় নদী থেকে অনেকগুলো শাখা নদী বেরিয়ে যায়। তাদের একটা দল গেল পশ্চিম দিকে, মানে ইউরোপের দিকে। তাদের ভাষা থেকেই জন্ম নিল জার্মান, ইংরেজি বা ইটালিয়ানের মতো ভাষাগুলো। আর আরেকটা দল এগিয়ে এলো দক্ষিণ পূর্ব দিকে, যেটা প্রত্ন ইন্দো ইরানীয় নামে পরিচিত হলো। এই শাখাটাই পরে আবার দুটো ভাগে ভাগ হয়, একটা গেল ইরানের দিকে, আর একটা খাইবার পাস হয়ে ঢুকে পড়ল আমাদের এই ভারতীয় উপমহাদেশে। আর এই শাখাটারই নাম হলো ইন্দো আর্য ভাষা। চতুর্থ পর্ব, সংস্কৃত বনাম প্রাকৃত। আর এখানেই আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার একটা অংশে চলে এসেছি। কারণ এখানে একটা খুব বড় ভুল ধারণা ভাঙতে চলেছে, যেটা হয়তো অনেকেই সত্যি বলে মনে করেন। আমাদের মধ্যে একটা খুব সাধারণ ধারণা আছে যে বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে। কিন্তু ভাষাবিজ্ঞানীরা কি সত্যিই তাই বলেন? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। দেখুন, আসল ব্যাপারটা হলো, এই ধারণাটা পুরোপুরি ঠিক না। ওই যে ইন্দো আর্য ভাষা, সেখান থেকে দুটো সমান্তরাল ধারা তৈরি হয়েছিল। একটা হলো সংস্কৃত, যেটা ছিল সাহিত্য, ধর্মগ্রন্থ আর জ্ঞানচর্চার একটা মার্জিত, মানে পরিশীলিত ভাষা। আর ঠিক তার পাশ দিয়েই বয়ে যাচ্ছিল আর একটা ধারা, প্রাকৃত, সাধারণ মানুষের মুখের ভাষা। আমাদের বাংলা ভাষার জন্ম সরাসরি সংস্কৃত থেকে হয়নি, বরং এর জন্ম হয়েছে সাধারণ মানুষের মুখে মুখে বদলে যাওয়া সেই প্রাকৃত ভাষা থেকে। তাই বলা যায় সংস্কৃত বাংলার মা নয়, বরং বড় বোন। আসলে প্রাকৃত শব্দটার মানেই হলো প্রাকৃতিক বা স্বাভাবিক। এই ভাষাগুলো কোনো বইয়ের কঠিন নিয়মে বাঁধা ছিল না, বরং মানুষের রোজকার জীবনে স্বাভাবিকভাবেই এর জন্ম আর বেড়ে ওঠা। পর্ব ৫, বাংলার জন্মকথা। বেশ, এবার চলুন সেই প্রাকৃত ভাষার নির্দিষ্ট ধারাটিকে অনুসরণ করি, যেটা শেষ পর্যন্ত আমাদের প্রিয় বাংলা ভাষায় রূপ নিয়েছিল।
প্রাচীন মগধ মানে আজকের বিহার অঞ্চলে যে প্রাকৃত ভাষাটা চালু ছিল তার নাম মাগধী প্রাকৃত। সময়ের সাথে সাথে এই মাগধী প্রাকৃত একটু একটু করে বদলে গিয়ে জন্ম দিল মাগধী অপভ্রংশের। এই অপভ্রংশ থেকেই পরে 3টে আলাদা ভাষাগোষ্ঠী তৈরি হয়, যার মধ্যে একটা হল বঙ্গকামরূপী। আর এই বঙ্গকামরূপী থেকেই জন্ম হয় আমাদের বাংলা ভাষার। আর এই ভাষার প্রথম লিখিত নিদর্শন কি? চর্যাপদ। প্রায় 1000 বছর আগে লেখাই কবিতাগুলোই বাংলা ভাষার একেবারে শৈশবের ছবি। যেমন একটা পদে লেখা আছে, গড়িসাউরি দইয় বহিমি, দইয় বহিন মাছও মারে যায়। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু একটু খেয়াল করলে এর মানেটা বোঝা যায়। গড়ি মানে ফর্সা, শাউরি মানে শ্যামলা, আর বহিনী মানে বোন। মানে ফর্সা আর শ্যামলা 2 বোন মাছ ধরতে গিয়ে কাদামাখা হয়ে বাড়ি ফিরছে। ভাষাটা প্রাচীন হলেও এর ভেতরের সুরটা কিন্তু একদম চেনা, একদম খাঁটি বাংলা। আমাদের শেষ পর্ব, আধুনিক বাংলা ও তার রূপ। চর্যাপদের সেই আদি বাংলা থেকে আজকের আধুনিক বাংলা পর্যন্ত ভাষাটা কিন্তু এক জায়গায় থেমে থাকেনি। নদীর মতোই সে ক্রমাগত নতুন বাঁক নিয়েছে আর নিজেকে আরও ভরিয়ে তুলেছে। নদী যেমন চলার পথে পলি জমিয়ে নিজেকে উর্বর করে, আমাদের বাংলাও ঠিক সেভাবে ফার্সি, আরবি, পর্তুগিজ আর ইংরেজির মতো অনেক ভাষার শব্দভাণ্ডার থেকে নতুন নতুন শব্দ নিয়ে নিজেকে আরও ধনী করেছে। আর এই কারণে বাংলার বিভিন্ন অঞ্চলের উপভাষা, যেমন ধরুন সিলেটি বা চট্টগ্রামের ভাষা, আমাদের কাছে এত অন্যরকম শোনায়। কারণ এই অঞ্চলগুলোতে বাংলা ভাষার প্রাচীন রূপটা স্থানীয় অন্যান্য ভাষার সাথে মিশে গিয়ে এক একটা স্বতন্ত্র রূপ নিয়েছে। এগুলো আসলে আলাদা ভাষা নয়, বরং বাংলারই এক একটা ঐতিহাসিক রূপ। তাহলে ভাবুন তো একবার, ইউরেশিয়ার স্টেপ থেকে শুরু হয়ে হাজার হাজার কিলোমিটার পথ আর 5000 বছর সময় পাড়ি দিয়ে এই ভাষা নদীটা আজ আমাদের বাংলার মাটিতে এসে পৌঁছেছে। এর প্রত্যেকটা শব্দকণা যেন এক একটা ইতিহাসের সাক্ষী। এখন প্রশ্ন হলো, এই জীবন্ত ভাষা নদীটার ভবিষ্যৎ কি? সময় আর প্রযুক্তির যে নতুন স্রোত আসছে, সেটা একে আগামী দিনে কোন দিকে বয়ে নিয়ে যাবে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা রইল।